নমস্কার, দেখছেন সিটিভেন। ডক্টর প্লাস করোনা সতর্কতা নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আজও এই অনুষ্ঠান করতে হচ্ছে আমাদের, কারণ এখনও করোনার ভয় আতঙ্ক আমাদের গ্রাস করে আছে। কবে ভ্যাকসিন আসবে সেদিকেই আমরা তাকিয়ে রয়েছি। যদিও পৃথিবীর মধ্যে মাত্র দুটো দেশে ইতিমধ্যেই ভ্যাকসিন পর্ব শুরু হয়ে গিয়েছে, ব্রিটেন এবং সেই দিকে বাহরাইন। এই দুই দেশে কিন্তু ভ্যাকসিন পর্ব শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ ভ্যাকসিন চলছে, সাধারণ মানুষের জন্য ভ্যাকসিন অ্যাভেলেবেল হয়েছে এই দেশে। কিন্তু সার্বিকভাবে আমাদের দেশে এখনও ভ্যাকসিন অধরা। কবে ভ্যাকসিন আসবে তা আমরা কেউ জানি না, কিন্তু তার আগে আমাদেরকে আরও সতর্ক হতে হবে। আমরা এই কমাস যেভাবে আমাদের নিজেদের জীবনকে চালিয়ে এসেছি সেভাবেই আমাদের জীবন প্রণালী থাকবে, কিন্তু অনেকের মধ্যেই অনীহা, মাস্ক পরতে অনীহা, সামাজিক দূরত্ব বজায় রাখতে অনীহা, নিজেকে সুরক্ষিত রাখতে অনীহা, এই দিকগুলো বারে বারে উঠে আসছে। কেন উঠে আসছে আমরা অবশ্যই আলোচনার মাধ্যমে সেটা কারণ খোঁজার চেষ্টা করব এবং আপনাদের নানান ফোন কলসের আমরা উত্তর দেব প্রতিদিনের মতো। আজকেও আমাদের সঙ্গে যিনি রয়েছেন পরিচয় করে দিই, অ্যাসোসিয়েট প্রফেসর, রায়গঞ্জ মেডিকেল কলেজ থেকে রয়েছেন রাজদীপ সাহা। ডক্টরবাবু, আপনাকে স্বাগত জানাই। ডক্টর সাহা, আপনি বিভিন্ন সময় আমাদের এখানে এসেছেন, আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন এবং আজকেও ডক্টর সাহা আমাদের সঙ্গে রয়েছেন। আফটার অল তোমাদের সঙ্গে রয়েছে, আপনাদের সঙ্গে রয়েছে, প্রত্যেকের সঙ্গে রয়েছে, টিভির ওপারে অগণিত দর্শক বন্ধুর সঙ্গে রয়েছে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকে আমরা আলোচনায় যাব, কিন্তু সবথেকে যে জিনিস আমাদের ভাবাচ্ছে, আমাদের দেশে সার্বিকভাবে করোনার পরিসংখ্যান ক্রমশ নিম্নমুখী হলেও আমাদের রাজ্যের কিন্তু পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, কখনো বাড়ছে কখনো কমছে। সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তারবাবুদের কাছে কি আপডেটস রয়েছে, ভ্যাকসিন কবে আসতে পারে, সেই দিকটা আমি একটু বোঝার চেষ্টা করব। ডক্টর সাহেব, প্রথমেই আমি যে প্রশ্ন জানতে চাইব, অবশ্যই টিভির ওপরে যারা বসে রয়েছে তাদেরও একই প্রশ্ন। ব্রিটেনে তো আমরা দেখলাম ভ্যাকসিন এসে গিয়েছে, আমাদের দেশের কি অবস্থা রয়েছে? দেখুন, ভ্যাকসিন ট্রায়াল তো শুরু হয়ে গেছে, ট্রায়াল চলছে। এখন একটা ভ্যাকসিন এখানে যখন আসবে, ম্যানুফ্যাকচারিং হবে, তার আগে এক নম্বর হচ্ছে অবশ্যই এর সেফটি দেখতে হবে, দু নম্বর হচ্ছে এর ঠিক অ্যামাউন্ট, আর সেটা হচ্ছে থার্ড নম্বর হচ্ছে সমবন্টন। এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ ভ্যাকসিনটা যখন আসবে কারা কারা পাবে সেটাও একটা ইম্পর্টেন্ট। যেমন কী হয়েছে, যেটা বলা হচ্ছে যে যাদের বাড়িতে বয়স্ক লোকরা আছে 60-65, তাদের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি। তারপরে হচ্ছে যারা কোভিড ওয়ারিয়ার, ডাক্তারবাবু, তারপরে হচ্ছে নার্স, যারা প্যারামেডিক্যাল স্টাফ যারা আছেন, বা যারা আদার স্টাফ যারা লিঙ্ক করা আছে আমাদের এই স্বাস্থ্য সম্পর্কে, তাদেরকে ভ্যাকসিনটা দেওয়া হবে। সেটাই আমি বলছি যে সমবন্টন ভেরি ইম্পর্টেন্ট। ভ্যাকসিনের সাইড এফেক্ট, তার সঙ্গে সঙ্গে হচ্ছে রিটেল প্রাইস, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে ফেস ট্রায়াল যেটা এখন আমাদের এখানে চলছে, সেটার কি আমার রিপোর্ট, তার উপর নির্ভর করছে কবে আসবে। সেটা এখনও পর্যন্ত কিন্তু ফেস 3 ট্রায়াল চলছে, তার রিপোর্ট যতদিন আমরা পাবো ততদিন পর্যন্ত কিন্তু সব স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলতে হবে। একদমই তাই। এবং ডক্টর সাহেব, আপনি ডাক্তার হিসাবে কি মনে করেন যে এখনও বিদেশে আমরা নানান প্রান্তে দেখেছি বিভিন্ন স্কুল খুলে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশে কবে স্কুল খুলতে পারে বা আমাদের রাজ্যে কবে স্কুল খুলতে পারে, আপনি ডাক্তার হিসাবে কি বুঝতে পারছেন? দেখুন, এখন হচ্ছে যেটা আগের দিন আমি বলেছি যে সমস্ত মেডিকেল কলেজ যেগুলি MBBS স্টুডেন্টরা যেখানে পড়ে, সেখানে কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। স্টুডেন্টরা কিন্তু যারা বাইরে থেকে আসে তারা হোস্টেলে ঢুকে গেছে, তারা কিন্তু ক্লাস রীতিমতো শুরু হয়ে যাচ্ছে। নেক্সট উইকে অনেক ক্লাস শুরু হবে, সেটা গেল MBBS এর ক্ষেত্রে। এবারে যে স্কুল কলেজ, সেটা কিন্তু আমাদের মধ্যে এখনও পর্যন্ত কথা হচ্ছে যে কবে এটা খুলবে, কিন্তু খোলার আগেও কিন্তু সেই স্কুলটাকেও সমভাবে কিন্তু প্রস্তুত হতে হবে, যাতে এই যে আমার ছেলেরা যারা স্কুল কলেজে বা মেয়েরা ঢুকবে তারা কিন্তু কোনোভাবেই কিন্তু এফেক্টেড হবে না ফ্রম স্কুল। সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে। আর আমি যেটা মনে করি, অবশ্যই এটা ভেরি ইম্পর্টেন্ট, এখন তো র্যাপিড টেস্টিং বেরিয়ে গেছে কোভিড-19 এগেনস্টে। প্রত্যেকটা ছাত্রছাত্রী যখন যদি আমাদের স্কুল খোলে তাদেরকে টেস্টিং করে আমার প্রবেশ একটা মাস্ট। তাহলে কি হলো, সে জেনে গেল তার রিপোর্টটা কী, সেভাবে স্কুলে ঢুকবে। যদি পজিটিভ হয় সে চলে গেল আইসোলেশনে, আর নেগেটিভ হলে সে ওই স্কুলে ঢুকলো। এবারে তার মধ্যে স্কুলে ঢোকার সময়, ক্লাসের সময়ও কিন্তু মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, এগুলি কিন্তু একটুখানি মেনটেন করে চলতে হবে। আপনি মাস্ক পরার কথা বলছেন ডক্টর সাহা, কিন্তু আজও আমাদের প্রধানমন্ত্রীকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আজও কিন্তু বলে যেতে হচ্ছে, কারণ প্রধানমন্ত্রী আজও বলেছেন, কয়েকদিন আগে বলেছেন 2 গজ কি দূরি, মাস্ক হ্যাঁ জরুরি। অন্যদিকে আমেরিকার রাষ্ট্রপতি, সেখানেও বলতে হচ্ছে প্রথম দেশ, আমরা প্রথম সারির দেশ যেটা বলতে পারি, সে আমেরিকাকেও কিন্তু এখনও সাবধান করতে হচ্ছে আপনার মাস্ক পরুন। কারণ সাধারণ মানুষের মধ্যে এই মাস্ক পরতে অনীহা কেন, আপনি ডাক্তার হিসাবে কি ফেস করেন? দেখুন, অনেক কিছু ক্ষেত্রে এটা ব্যাপারটা হয়ে আসছে। যখন প্রথম ভাইরাসটা আসলো তখন অনেকেই
মাস্ক পরতো না, আবার বেশিরভাগ মাস্ক পরতো। এবার যত দিন যাচ্ছে কিছু কিছু যেমন কিছু চলে আসছে খবর যে করোনা ভাইরাসের প্রকোপটা অনেক কমে গেছে, হয়তো অতটা ইনফেক্টিভিটিটা কমে যাচ্ছে, তারপরে পরে আমাদের সার্ভাইভাল রেট বাড়ছে, অনেকেই মনে করছে এই ভাইরাসটা মানে আমার কিছু করবে না। কিন্তু রিসেন্টলি 3 দিন আগেও দেখলাম একই দিনে 3 জন ডাক্তারবাবু মারা গেলেন, অনেক পেশেন্ট কিন্তু কমপ্লিকেশন হচ্ছে এখনও পর্যন্ত স্টিল নাও। সুতরাং এই ভাইরাসটাকে কোনোভাবে আমাকে ছোট করে মেনে চলতে হবে না, যা যা প্রোটোকল আছে গাইডলাইন সেগুলি মেনে চলতে হবে। এইগুলি যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা নিজেদের 1 নম্বর হচ্ছে ওইটা করা, তার সঙ্গে নিজের সচেতনতা বাড়াতে হবে। সচেতনতা বাড়ালে কিন্তু এই বাইরে গেলে মাস্কটা পরতে হবে, এত কিছু করতে পারলে কিন্তু ভাইরাসের এগেনস্টে আমরা জয়ী হব। আর একটা ব্যাপার হচ্ছে মাস্ক কিন্তু প্রথম থেকে আমরা বলে আসছি মাস্ক পরে বেরোতেই হবে, কারণ এই ভাইরাসটা ছড়াই ড্রপলেটের মাধ্যমেই। ওই একমাত্র যদি আমি নাক আর মুখটা ঠিক করে ঢাকতে পারি অনেকাংশ 70 to 80% ইনফেকশনের চান্সটা অনেকটা কমে যায়। একদমই তাই। এবং কোভিড সঙ্গে যুক্ত যে আমাদের ময়লা বা আমরা নোংরা বলতে পারি বা আমাদের ফেলে দেওয়া পিপি কিট শুরু করে মাস্ক, সেখান থেকে একটা রোগ ছড়িয়ে পড়ার সব থেকে বড় আশঙ্কা থেকে থাকে, ডাক্তারবাবুরা বারে বারে বলেছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজও কি সেই ময়লা ঠিকভাবে ডিসপোজ করা হয়, সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। কারণ রীতিমতো একটা খবর সামনে আসতেই আমাদের চোখ কপালে উঠেছে। সেই ময়লা, সেই নোংরা পিপি কিট, সেই মাস্ক দ্বিতীয়বার ব্যবহারের জন্য কিন্তু ইতিমধ্যেই ঝাড়াই পোছায় শুরু করছেন এক শ্রেণীর মানুষ। তারা সংগ্রহ করছেন এবং নিয়ে যাচ্ছেন, ঝাড়াই পোছাই করে মার্কেটে আবার দ্বিতীয়বার আসছে, এমনও কিন্তু খবর সামনে আসছে। কতটা আতঙ্ক, কতটা আশঙ্কিত করে আপনাদের? অবশ্যই এটা কিন্তু আতঙ্কিত ব্যাপার, কারণ পিপিই কিট পরে সেটাকে একদম রিমুভাল করে দেওয়া, কারণ ওই কিট আর ইউজ করা যাবে না 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এদিক ওদিক সেটাকে ফেলাও যাবে না, কারণ ওটাও একটা ওই যেটা এক্সপোজার ওটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর আবার ফার্দার আমার অ্যাটাকের জন্য। সুতরাং আমরা বলবো আমাদের অনেক বায়োমেডিক্যাল ওয়েস্ট ডিসপোজাল অ্যাক্ট আছে বা রেগুলেশন আছে, গাইডলাইন্স আছে, সেখানে বলাই হয়েছে যে কোন জিনিস কোথায় কোন কালারের ব্যাগে ফেলতে হয়। আর আমাদের বাড়িতেও কিন্তু এখন আমাদের নিয়ম হয়ে গেছে যে ওয়েস্ট যেগুলি সেগ্রিগেশন দুটো পার্টে আলাদা করতে হবে। সুতরাং আমি মনে করি যে এটা একদম মাস্ট, যারা এখন থেকে যারা বাড়িতে ইউজ করছেন, ধরুন কারো বাড়িতে করোনা পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত গাইডলাইন্সগুলি মেনে চলতে হবে। যদি তারা নাও জানেন, একটু আমাদের যে গুগল ওয়েবসাইটগুলি আছে সেগুলি খুঁড়ে একটু দেখুন যে কীভাবে একটা পেশেন্ট যদি বাড়িতে করোনা পেশেন্ট থাকে তার জিনিসপত্রগুলি কোথায় ফেলতে হয়, কীভাবে ওটাকে সেগ্রিগেট করে আমাকে ডিসপোজ করতে হয়। এটি যদি করতে পারা যায়, কারণ এটা হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর ফর স্প্রেডিং অফ ইনফেকশন। আর এটা গেলে হচ্ছে বাড়ির ক্ষেত্রে। আর হসপিটালের ক্ষেত্রে কি, হসপিটালের সেম ব্যাপার। হসপিটালে যারা স্টাফস আছে, যারা কিনা এই বায়োমেডিক্যাল ওয়েস্ট ডিসপোজালের ক্ষেত্রে নিয়োজিত, তাদের ক্ষেত্রে কিন্তু আরও অ্যাক্টিভ হতে হবে। যখন ইউজ করা হচ্ছে চক্ষুনি ফেলে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের আর জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। তাহলে ক্ষেত্রে কিন্তু আমার হসপিটাল যে অ্যাকর্ড ইনফেকশন যেগুলো আমার স্টাফদের মধ্যে হয়ে থাকে বা অন্য আমাদের পেশেন্টদের ক্ষেত্রে হয়ে থাকে, সেটা অনেকটা কমবে। মার্চ থেকে ডিসেম্বর এই কটা মাস আমরা কাটিয়ে এসেছি। আমরা জানি নিউ নর্মাল শুরু হয়েছে, কিন্তু তারপরও আবার নতুন করে কলকাতার মধ্যে 3টে জায়গায় কন্টেনমেন্ট জোন করতে হয়েছে সরকারকে। তাহলে কি পরিসংখ্যান আমরা যেটা দেখতে পাচ্ছি তার সঙ্গে বাস্তব চিত্র আমাদের চোখে আঙুল দিয়ে কি দেখিয়ে দিচ্ছে যে করোনা সংক্রমণ কমছে না, উল্টে বাড়ছে, এবং সেটা দ্বিতীয়বারের জন্য আসতে পারে, দ্বিতীয় ওয়েভও আসতে পারে? কারণ এই 3টে কন্টেনমেন্ট জোন ছিল না, হঠাৎ করে করতে হয়েছে। কখন করতে হয়েছে? ডিসেম্বর মাসে। আমরা নভেম্বরে কোনো কন্টেনমেন্টের শব্দ শুনেছি? না, শুনিনি। নভেম্বরের আগে শুনেছি? না, শুনিনি। তার আগে শুনেছিলাম কন্টেনমেন্ট জোন, তারপর একদম নীল হয়ে গিয়েছিল এই শহর থেকে। কিন্তু নতুন করে শহরে আবার 3টে কন্টেনমেন্ট জোন কতটা ভাবাচ্ছে চিকিৎসকদের, ডক্টর সাহা? অবশ্যই এখন যেটা আমরা যখন দেখছি, এর ম্যাপিং করছি, কিছু কিছু জায়গা থেকে, আইসোলেটেড জায়গা থেকে অনেক কেস পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলোকে কিন্তু কন্টেনমেন্ট জোন করে রাখা হয়েছে। এখন দেখুন একটা টোটাল আমাদের পশ্চিমবঙ্গে কোনো জেলায় কম, কোনো জেলায় বেশি। আবার যে দুটো জেলা এখন লিড করছে নাম্বার অফ পজিটিভিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আরও কড়া পদক্ষেপ নিতে হবে। কিন্তু কেন? কারণ এই ভাইরাসটা কিন্তু এখনও পর্যন্ত যায়নি, কবে যাবে তাও জানি না। WHO কিন্তু এটাও বলে দিয়েছে যে এই যে যদি ভ্যাকসিন চলেও আসে, এটা কিন্তু আমার 100% প্রোটেকশন দেবে না ভাইরাসের এগেইনস্টে। তাই জন্য আমাদের এখনই পর্যন্ত যে ভ্যাকসিন আসছে, আমি ভ্যাকসিন নিলাম, আমি যে বিপন্মুক্ত, সেটা কোনো ভাবার কোনো ব্যাপার নেই। এই কিছুক্ষণ আগেও আমরা WHO ওয়েবসাইটে দেখলাম যে ভ্যাকসিন ডাজ নট আমার ইমপ্রুভ করবে 100% একদম প্রপারলি। সুতরাং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে সেগুলো মানতে হবে। মানে স্বাস্থ্যবিধিটাই সব থেকে বড় একমাত্র উপায়।
কারণ স্বাস্থ্যবিধি ছাড়া আর কোনো উপায় নেই। এই কারণেই বলছেন, কারণ ভ্যাকসিন কতটা কাজ করবে WHO কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন। তারাও বলছেন যে ভ্যাকসিন যে একদম 100% কাজ করবে, আপনি ভ্যাকসিন নিয়ে নিলেন আর আপনার করোনা হবে না, এটার কোনো গ্যারেন্টি নেই। কারণ এটা আপনাকে বুঝতে হবে যে এটা একটা নতুন রোগ, করোনা একটা নতুন রোগ। তা নিয়ে চিকিৎসক মহলে বারে বারে রিসার্চ চলছে, গবেষণা চলছে। কবে কি আসবে তার কোনো ঠিক নেই, WHO বারে বারে সতর্ক করছে মানুষকে। আপনাকে নিজেকে সতর্ক থাকতে হবে, এটাই হচ্ছে এখন সবথেকে বড় ব্যাপার। এবং সেই দিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ট্রায়াল চলছে, ফ্রি ট্রায়াল চলছে বিভিন্ন জায়গায় ভ্যাকসিনের, সেই ট্রায়াল নিয়েও কিন্তু অনেকের মধ্যেই অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। সেই জায়গাটা কিভাবে দেখছেন ডক্টর শাহ? কারণ ইতিমধ্যে খবর সামনে এসেছে ট্রায়ালে অনেকে ভ্যাকসিন নিয়েছেন কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। এখন দেখুন, এই ব্যাপারটা হচ্ছে কি, ট্রায়ালে কিন্তু একটা ব্লাইন্ড ট্রায়াল, মানে কেউ জানে না। ব্যাপারটা হচ্ছে কি 75%-দের ভ্যাকসিন দেওয়া হবে, 20% হয়তো প্লেসিবো স্টেরয়েড নর্মাল স্যালাইন দিতে হবে। কেউ জানে না তাকে কী দেওয়া হচ্ছে। সুতরাং এই ভ্যাকসিনটা দেওয়ার পরে কি ইনফেকশন হচ্ছে, না এই পেশেন্ট যাকে দেওয়া হচ্ছে সে আগে থেকেই আমার এই কোভিড-19 এফেক্টেড ছিল, সেটাও একটা ভেরি ইম্পর্ট্যান্ট ব্যাপার। সুতরাং আমরা সেটা মনে করব যে প্রত্যেকটা পেশেন্টের যখন ট্রায়ালটা শুরু হবে, যখন শেষ হবে, তখন দেখা এর সেফটি মেজার্সটা আর হচ্ছে তার সঙ্গে সঙ্গে এর অ্যাডভার্স এফেক্টটা কত পার্সেন্ট পপুলেশনকে যে দিচ্ছে সে জানে, যে মানে তার মানে কাকে দিচ্ছে ভ্যাকসিন, কাকে দিচ্ছে স্টেরয়েড স্যালাইন, কিন্তু যে নিচ্ছে সে জানে না। কিন্তু তারপরে একটা সেটা মানে আমাদের মেজারমেন্ট হবে আর ক্যালকুলেশন হবে যে কত পার্সেন্ট পপুলেশনের অ্যাডভার্স ইফেক্ট হলো, কটা হলো না, আর যাদের হলো তাদের কি প্লেসিবো পেলো না ভ্যাকসিন পেলো, সেটা একটা ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এটা আমাদের আরও কদিন ওয়েট করতে হবে যে সত্যি সত্যি এই ভ্যাকসিনটা যে ট্রায়াল চলে তার কোনো অ্যাডভার্স ইফেক্ট আছে কিনা। একদমই তাই ডক্টর সাহাব। এবং সেই জায়গায় ব্রিটেনে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ভ্যাকসিন এসে গিয়েছে। আমাদের ভারতে কবে আসবেন আপনি সুন্দরভাবে বললেন যে ট্রায়াল চলছে, কবে আসবে তার কোনো ঠিক নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় পরিসংখ্যান যে কথা বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বা আমাদের রাজ্য ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন, রাজ্যের ব্যাপারটা হচ্ছে এখনও কিন্তু আমরা পজিটিভিটি পেয়ে যাচ্ছি। তাই জন্য আপনি এইমাত্র বললেন কন্টেনমেন্ট, তারপরে কি হলো, আমি যদি জেলাভিত্তিক দেখি, জেলাভিত্তিকও আমার অনেক পজিটিভিটি আসে। অবশ্যই আগের থেকে কমেছে, সুস্থতার হারটা বেড়েছে। তো তার মানে এটা নয় যে আমি সচেতনতা আমি জিনিসটা কমিয়ে দেবো। আমাদের যা বলতে বলা হয়েছে WHO সেগুলি মেনে চলবো। আমি আগে নিজেকে ভালো রাখবো, তাহলে কিন্তু এই ভাইরাসটার এগেনস্টে আমি জয় হব। এবং ফাইজার ইতিমধ্যেই কিন্তু আবেদন জানিয়েছে এ দেশে বা এ রাজ্যে তারা কাজ শুরু করবে এবং ভ্যাকসিন দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে ফাইজার যদি কাজ শুরু করে অনেক আগেই আমরা ভ্যাকসিন পেয়ে যাব, বা আমাদের রাজ্যবাসীর হাতে বা আমাদের দেশবাসীর হাতে ভ্যাকসিন কি চলে আসবে? দেখা যাক। এখন এরপরের বছরের মার্চ এপ্রিলের মধ্যে, 2021 মার্চ এপ্রিলের মধ্যে যদি মাস আমাদের করে দেওয়া যায় পপুলেশনদের, সেক্ষেত্রে অনেকটা কিন্তু উপকৃত হবে। কারণ অনেক ভ্যাকসিন ক্যান্ডিডেট আছে, তারা চেষ্টা করছে যে কত তাড়াতাড়ি এনে দেওয়া যায়। প্রত্যেকটা একটা লিমিটেশন থাকে ডিউরেশনের ট্রায়ালিংয়ে, সেই ট্রায়ালটা শেষ করে তার রিপোর্টটা পেলে কিন্তু ভ্যাকসিনটা আমাদের মাস পপুলেশনে দেওয়া যাবে। একদমই তাই। এবং সামনে শীতকাল রয়েছে ডক্টর সাহা। শীতকাল মানে আমাদের যথেষ্ট ভাবায়, কারণ আমি এই বিষয়ে অনেকবার বিভিন্ন অনুষ্ঠানে আলোচনা করেছি আমরা এবং বোঝার চেষ্টা করেছি শীতকালে আমরা কিভাবে করোনা ভাইরাসের সঙ্গে ফাইট করব এবং কিভাবে করোনা ভাইরাসকে দূরে সরিয়ে রাখবো, এটা আমরা বলতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শীতকালে আমরা জানি যারা অফিস করতে হয়, যাদেরকে কর্মসূত্রে বাইরে বের হতে হয়, সকালে আমরা যখন স্নান করে বের হই, তারপর আবার যখন রাত্রে ফিরি আবার স্নান করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা ভয় বা ঠান্ডা লেগে যাওয়ার একটা তো আশঙ্কা থেকে থাকছে। সেই জায়গায় আপনি কি পরামর্শ দেবেন? অবশ্যই করোনার ভয়ের থেকে আমার ভয় হচ্ছে ওই রাত্রেবেলা স্নান করে ঠান্ডা লেগে যাওয়া। এখন বহু পেশেন্ট বলছে ডাক্তারবাবু বাইরে থেকে এসে বিকেল 5টা সন্ধ্যা 6টার সময় স্নান করেছে, ঠান্ডা লেগে গেছে। এইবারে এই ঠান্ডা লাগাটা নর্মালি আমার কমন কোল্ড ভাইরাসের থেকে হচ্ছে না কোভিড রিলেটেড, সেটা আমাদের যখন পেশেন্টটা আসবে সেরকম টেস্টিং করতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাকে ট্রিটমেন্ট করতে হবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা ভাইরাস যেটা কিন্তু এখন খুব চলবে, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা কিন্তু প্রাদুর্ভাবটা এখন এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলবে এখন। সুতরাং তার এগেনস্টে কিন্তু আমরা প্রপার প্রিকশন নিতে হবে।
আর সেই জন্য আমরা কী করতে হবে, আমরা বলি যাদের বয়স এরকম 60-65 বছরের বেশি, যাদের কোমরবিড ইলনেস আছে বা হাঁপানি শ্বাসকষ্ট আছে, বারে বারেই ঠান্ডা লেগে আছে, তাদের ক্ষেত্রে ওই ভ্যাকসিন দেওয়াটা, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অ্যাটলিস্ট দিলে আর নিউমোকক্কাল ভ্যাকসিনটা দিলেই এই সময়টা কিন্তু ওই ইনফ্লুয়েঞ্জা নিউমোকক্কালে কিন্তু পেশেন্ট কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা যদি কোভিড-19 হয় সেই সমস্ত পেশেন্টদের আমরা ট্রিটমেন্ট করতে মানে সহজ হবে। আপনি কি বলবেন যারা অফিস যেতে হয়, যাদেরকে বাইরে বের হতে হয়, তারা যখন বাড়িতে ফিরছেন ওই স্নান করার ব্যাপারটা যেটা আমি বললাম, আপনি কি পরামর্শ দেবেন স্নান না করার জন্য বা স্নান করার? দেখুন, যখন রাত্রেবেলা যখন আসবেন তখন অবশ্যই গাটাকে একটু স্পঞ্জ করতে হবে, হাত পরিষ্কার, মুখ পরিষ্কার, পা পরিষ্কার, কারণ পুরো স্নান করতে গেলে কিন্তু যেখানে সময় ঠান্ডা লেগে যেতে পারে, তখন আবার না ভিজিয়ে বলছে, চুলটাকে না ভিজিয়ে প্যানিক হয়ে যাবে ব্যাপারটা। এখন এই সময়টা ডিসেম্বর এমনিতে আগে প্যানিক ছিল, এই ঠান্ডার সময় আবার ঠান্ডা লেগে আরও প্যানিক হয়ে যাবে, তখন অন্যরকম আবার সেরকম মেন্টাল একটা প্রবলেম শুরু হয়ে যাবে, অবসাদ চলে যাবে। আমার বুঝি এটা করোনা হলো না তো ঠান্ডা লেগে। একদমই তাই, এবং সেই দিকে ভয় রয়েছে, কারণ আমরা জানি ডেঙ্গির একটা প্রকোপ কিন্তু আমরা এই সময় দেখতে পেতাম আমাদের কোভিডের আগে। আমরা যদি গত বছরের দিকেও তাকাই, পরিসংখ্যানের দিকে তাকাই, কোভিডের আগেও আমরা দেখেছি যে ডেঙ্গির প্রকোপ একটা সবথেকে বড় দিক থাকে। এখন সাধারণ মানুষের জ্বর হলো, তিনি বুঝবেন কিভাবে এটা ডেঙ্গি হয়েছে, ইনফ্লুয়েঞ্জা হয়েছে না কোভিড হয়েছে? সেই জায়গায় মানে দাঁড়িয়ে একটা কোনো নির্দিষ্ট যদি সিমটম বা আপনি যদি দিক বলে দেন যে এই দিকটা হলে কিন্তু কোভিড আপনি বুঝতে পারেন, বা এটা ইনফ্লুয়েঞ্জার সিমটম, এটা আপনার সিমটম, এটা যদি বলে দেন আলাদাভাবে মানুষের জন্য। ওরকমভাবে বলা মুশকিল, কারণ জ্বর তিনটেতেই হয়, কিন্তু ইনফ্লুয়েঞ্জা কোভিডে সর্দি কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। কোভিড-19 আমার ডেঙ্গুতে কিন্তু এই শ্বাসকষ্ট বা কাশিটা হয় না, গা ব্যথা, জ্বরটা একটু বেশি থাকে, তার সঙ্গে চোখের পিছনে ব্যথা, আর কিছুদিন পরে গায়ে র্যাশ ওঠে। সেটা আমার কোভিড-19 আর ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে কিন্তু এরকম অতটা হয় না। কোভিড-19 হচ্ছে জ্বর, সর্দি, কাশি থাকে, আর তার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট হতে পারে। আর যেটা এই দুটোকে আলাদা করতে গেলে, আমরা কোভিড-19 আর ইনফ্লুয়েঞ্জাটাকে আলাদা করতে গেলে আরও কিছু কিছু সিমটমস যেটা কোভিড-19 স্পেসিফিক, যেমন নাকে গন্ধ চলে যাওয়া, মুখে স্বাদ চলে যাওয়া, বুকে চাপ অনুভব, এই সমস্তগুলি কিন্তু কোভিড-19 থাকে। ইনফ্লুয়েঞ্জায় কিন্তু এরকম নাকে গন্ধটা চলে যায় না। আবার এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট, সবার কিন্তু আবার কোভিড-19 নাকে গন্ধ চলে যায় না, এটা মনে রাখতো। সুতরাং আমরা বলবো এই সময়টা যদি জ্বর থাকে, সর্দি কাশি থাকে, অনেক রকম হতে পারে রোগ, ডাক্তারবাবুকে দেখান, ডাক্তারবাবু পরামর্শ নিন, ট্রিটমেন্ট করুন, ভালো হয়ে যাবেন। একদম তাই। এবং WHO আমি দেখছিলাম, WHO কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে অতিমারি রোখার জন্য প্রতিষেধকই যথেষ্ট নয়। একটা কিন্তু আমাদের সত্যি আতঙ্কের একটা জায়গা। আমরা এতদিন ভাবছিলাম যে আমাদের একটা ভ্যাকসিন আসবে এবং আমরা প্রত্যেকেই সুস্থ হয়ে উঠব, কিন্তু WHO যেই কথা বলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সত্যি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। এটাই মনে হচ্ছে যে মার্চের প্রথমে আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম, আজকে আমাদের হাতে ভ্যাকসিন আসবো করলেও ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি। মানে পুরো জিনিসটা ঘেটে হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। আপনি ডক্টর সাহা ডাক্তার হিসাবে আপনি সুনির্দিষ্টভাবে মানুষের জন্য, মানুষ কি বুঝবে, মানুষ কি আশা রাখবে, মানুষ কোন দিকে যাবেন, মানুষ কি ভাববেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি একটু গাইড। দেখুন, কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলি কিনা একবার দিলে দ্বিতীয়বার আর ওই ইনফেকশানটা হবে না, সেটারও একটা অনেক এক্সাম্পল আছে। কিছু কিছু ভ্যাকসিন আছে দিলাম কিন্তু সেকেন্ড টাইমে হবে, অতটা বেশি হয় না। যেমন সিম্পল, যাদের হাম হয় তাদের তো ছোটোবেলায় ভ্যাকসিন নিয়ে থাকে, কিন্তু তারা বড়োবেলা আবার হাম হয় কেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। আবার কিছু কিছু ভ্যাকসিন, ধরুন একটা আমার যক্ষা রোগের ভ্যাকসিন প্রত্যেকটা বাচ্চাকালে সবাইকে দেওয়া হয়, কিন্তু তাই বলে কি আমাদের ডেভেলপিং কান্ট্রি যারা আছে, যক্ষা তো হচ্ছে, অনেক পেশেন্ট মারা যাচ্ছে, কিন্তু এটা বলা হয়েছে ভ্যাকসিন নিলে কমপ্লিকেশানটা কম হয় অনেক ক্ষেত্রে। ধরুন একটা আমার বড়ো বয়সে একটা কারো টিবি হলো, তার ভ্যাকসিনেশন যদি না থাকে ছোটোবেলায়, তাহলে হয়তো কমপ্লিকেশানটা কম হবে, সেক্ষেত্রে একটা ভ্যাকসিনের রোল আছে। ঠিক সেইভাবে যদি ভাবি যে কোভিড-19 ক্ষেত্রে ভ্যাকসিনটা যেটা, সেটা অবশ্যই আমার এই যে যদি কমপ্লিকেশানকে প্রিভেন্ট করতে পারে খুবই খুবই ভালো, উপকৃত হবে। সাধারণ অন্যান্য ভাইরাস, ফ্লু ভাইরাসের মধ্যেই থাকবে, জ্বর সর্দি কাশি হবে, পেশেন্ট ভালো হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনটা অনেকটা কিন্তু কার্যকরী হবে। হ্যাঁ, এবার শীতকাল, আমরা শীতকালে জানি আমরা খাদ্যরসিক বাঙালি খুব খাবার পছন্দ করি, সেই জায়গায় দাঁড়িয়ে শীতকালে আমরা কোভিডের আগে বা কোভিডের পরে আমরা যদি দেখি, কোভিডের পরে অনেক ডাক্তারবাবু পরামর্শ দিয়েছেন এই খাবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে শীতকালে তো অনেক শাকসবজি উঠছে, কোন সবজি মানুষ একটু বেশি খাবেন,
কোন সবজি, প্রত্যেক সবজি উপকার রয়েছে, কোন সবজি একটু বেশি খাবেন, কোন সবজির মধ্যে আপনি এই উপকারটা পাবেন, কিভাবে পরামর্শ দেবেন আপনি? অবশ্যই সব সবজিতেই মোটামুটি যে গ্রিন লিভি ভেজিটেবলস এই সময় শীতকালে সবথেকে বেশি পাওয়া যায়। যেগুলি সবুজ সবজি সেগুলি সব খান। তার সঙ্গে সঙ্গে ভিটামিন এ গাজরে ভালো থাকে, আমলকিতে ভিটামিন সি ভালো থাকে, লেবু খান ভিটামিন সি বেশি থাকে। তার সঙ্গে সঙ্গে অন্যান্য জিনিসগুলি আছে যেগুলি প্রোটিন, সব আমার সবজিতে প্রোটিন থাকে। সব সবজি খান, কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু মনে রাখতে হবে আমি ওই সময় যদি কোভিড-19 সময়টা যদি আমার রোগটা যদি আমার দেহে বাসা বাঁধে, সেক্ষেত্রে যে অ্যাডিকুয়েট রেস্ট ভেরি ইম্পর্টেন্ট। আপনি এদিক ওদিক কাজ করতে গেলেন, কাউকে না বলে হয়তো আপনার জ্বর, সেটাকে পুষিয়ে ডাকলেন, বাড়িতে ডাক্তারবাবুকে দেখালেন না, সব সিমটমস আপনার মধ্যে আছে, অনেকেই এটা করছে দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু করবেন না। কারণ যারাই এই ধরুন একটা দেহে একটা রোগ বাসা বেঁধেছে, এই রোগটা আপনার নাকে গন্ধ চলে গেছে, আপনি কাউকে কিছু বলছেন না, কোনো ডাক্তারবাবুকে দেখাচ্ছেন না, বাইরে কাজ করে যাচ্ছেন, সেক্ষেত্রে অন্যান্য লোকরা তো হচ্ছে সোসাইটিতে এফেক্টেড আপনার থেকে, নিজেরও প্রবলেম হচ্ছে, নিজেরও কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে কমপ্লিকেশনে চলে যাচ্ছে। তো এই সময়টা কিন্তু রেস্টের বাড়িতে তৈরি করতে। আপনার কি মনে হয় ডক্টর শাহ, আপনি ডাক্তার হিসাবে এই অনীহা কেন? যে আমরা আগে দেখতাম জ্বর সর্দি যাই হোক না কেন ডাক্তারের সঙ্গে পরামর্শ করতেন প্রত্যেকটা ব্যক্তি, কিন্তু কোভিড হওয়ার পর, নিউ নর্মাল বিশেষ করে চালু হওয়ার পর মাস্কে তো অনীহা দেখা দিয়েছে। আমরা রোজ দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি, শহর কলকাতার মধ্যে ছবিটা দেখতে পাচ্ছি, মাস্কে অনেক মানুষের অনীহা। কিন্তু জ্বর সর্দি যখন হচ্ছে, একটা ব্যক্তি যখন বাড়িতে থাকছেন, জ্বর সর্দি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ অনীহা কেন? মানুষের যে একটা সাধারণ আপনি ট্যাবলেট খেয়ে নিলাম, ডাক্তারকে জানালাম না, পরামর্শ করলাম না, এই জায়গায় অনীহাটা কেন সৃষ্টি হচ্ছে আপনার কি মনে হয়? কারণ ওই একটাই, অনেকের মতো এখনও পর্যন্ত যে আমি কোভিড-19 টেস্টিং করাবো, যদি পজিটিভ বেরে আমাকে এ কী বলবে ও কী বলবে, একদম কিছু না, এগুলি ভাববেন না। এখন কোভিড-19 আর অন্যরকম ভাইরাসের মতোই, পজিটিভ হলে আপনি বাড়িতে শুধু 10 থেকে 17 দিন রেস্ট নিলে ভাইরাস একদম পুরো শরীর থেকে 2 সপ্তাহের মধ্যে নির্মূল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। কিন্তু এই ভাইরাসটাকে আপনি যদি আপনার দিয়ে পুষিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু যদি ট্রিটমেন্ট না করান, সেক্ষেত্রে কিন্তু আপনার কমপ্লিকেশন হতে পারে। সুতরাং ডাক্তারের কাছে যান, সব আপনার হিস্ট্রি বলুন, ঠিক হয়ে যাবেন। একদমই তাই। এবং যারা বাইরে থেকে ফিরেছিলেন, আজ আবার কর্মস্থলে ফিরতে হচ্ছে, তারাও সতর্ক, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আপনারা দীর্ঘ একটা ট্রাভেল করছেন, এসেছিলেন আবার ফিরে যাচ্ছেন। এবং ডাক্তারবাবু যেভাবে বললেন, ডক্টর সাহা যেভাবে বললেন, যে অবশ্যই আপনি যখন বুঝতে পারছেন আপনার জ্বর সর্দি কিছু সংক্রমণ বা কিছু দেখা দিচ্ছে, তখন ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করুন। কারণ আপনি যতই অনীহা করবে, যত পুষে রাখবেন, রোগটা বাড়বে, বই কমবে না, এবং হিতে বিপরীত হতে পারে, আপনার প্রাণও চলে যেতে পারে, ডাক্তারবাবুরা তো এটাও বলছেন, কি ডক্টর শাহ? অবশ্যই অবশ্যই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে আমরা সতর্ক করব, আপনারা যখনই জ্বর সর্দি যখন উপলব্ধি করছেন যে আমার জ্বর হয়েছে বা আমার কাশি হচ্ছে, শুকনো কাশি থাকছে, তখনই ডাক্তারবাবুদের পরামর্শ নিন। এবং আমরা জানি শীতকাল মানে আমরা যে পোশাক আশাক পরি, সেটাও তো রোজ ধুয়ে দেওয়া যায় না। সেই জায়গাটায় আমি একটু বোঝার চেষ্টা করব ডক্টর সাহার থেকে। ডক্টর সাহা নিজে কি করেন, ডক্টর সাহার পরিবারের লোকেরা কি করেন, একটু জানার চেষ্টা করব। ডক্টর সাহা, আপনিও মোটা পোশাক পরে বাড়ির বাইরে বের হচ্ছেন, কর্মস্থলে আসছেন, এখানে আসছেন, আপনি যখন বাড়িতে ফিরে যাচ্ছেন, রোজ মোটা পোশাকগুলো কি ধুয়ে দিচ্ছেন? না, অবশ্যই এটা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা কি করি, সেটা হচ্ছে সোয়েটার হোক বা গরম জামাটা হোক, একটু রোদে 2 থেকে 3 ঘন্টা সকালবেলা যখন বেরোই তার আগে দিয়ে মেলে দিই। তো কী হয়, এটাকে আল্ট্রাভায়োলেট রে আছে সূর্যে, অনেকটা কিন্তু ভাইরাসটাকে নিষ্ক্রিয় করে দেয়। কারণ আমার কাছে আমি এমনি জামাগুলোকে রোজ দিন পরিষ্কার করতে পারি, কিন্তু সোয়েটার ওটা শুকোতে আমার লাগবে 2 দিন, তারপরে সেটা ঠিক করতে হবে। জ্যাকেটগুলো তো অন্য করা যায় না, ওই ড্রাই ওয়াশ করতে হয়। সেক্ষেত্রে আমরা বলবো অ্যাডিকোয়াট যদি আমি রোদে মেলে দিই, তাহলে কিন্তু অনেকটাই ভাইরাসটা আমার রোদের আল্ট্রাভায়োলেটে অনেকটা নষ্ট হয়ে যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ধোয়ার কোনো প্রশ্নই নেই, কারণ আপনি যখন রোজ বাড়িতে যাচ্ছেন, বাড়িতে ফিরছেন, মোটা পোশাক রোজ ধোয়া সম্ভব নয় এবং শুকনোও হয় না, সেক্ষেত্রে কি আমরা অন্য রুমে রাখতে পারি? আমরা যে বাড়িটায় থাকি, অন্য রুমে আমরা পোশাকগুলো ছাড়লাম, সেখানে খুলে রেখে আবার বাড়ির মধ্যে ঢুকলাম, এটা কি করা যেতে পারে? একটা অন্যটা ঘরে একটা নির্দিষ্ট প্লেস করে দিলেন, জায়গা করে দিলেন, সেখানে রেখে দিলেন। সেটাকে ধরুন আজকে যেটা পড়ছেন পরশু দিন সেটা পড়বেন, সেক্ষেত্রে আমার থাকলো ওই ভাইয়ের ওখানটা থাকলো, আপনি 2 দিন পরে ওটাকে আপনার পড়ে নিন, কোনো অসুবিধা হবে না। এটাও করা যেতে পারে। ডক্টর শাহ, আমরা জানি পুজোর আগে থেকে বা পুজোর পর থেকে, পুজোর সময় থেকেই মানুষ বাইরের খাবার খেতে শুরু করে দিয়েছেন। বাইরের যে স্টল ছিল, বাইরের যে রেস্তোরাঁ ছিল, সব খুলে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে কি সংক্রমণ ছড়িয়ে পড়ার একটা ভয় রয়েছে? এবং আপনারাও বারে বারে সাবধান করেছেন, আপনি খাবারের মধ্যে করোনা ভাইরাস হয়তো পাবেন না, কিন্তু যারা পরিবেশন করছেন, যাদের টাচে আপনি যাচ্ছেন,
এবং একটা সেন্ট্রাল এসির মধ্যে আপনি একটা রুমের মধ্যে বসে অনেকজন খাওয়া দাওয়া করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা ভয় বা একটা আশঙ্কার জায়গা থেকে যায়। আপনি কি বলবেন? অবশ্যই, যে কোনো জনসমাবেশ, এটা তো একটা সমাবেশ, ছোটোখাটো একটা কোনো আমার রেস্টুরেন্টে লোকেরা খাচ্ছে এসির মধ্যে। আমরা আলোচনায় থাকবো, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। বলুন। ডাক্তার, আমার ছেলের 1 তারিখে করোনা ধরা পড়েছে পজিটিভ, আর আজকে হচ্ছে 6 তারিখ। তা ও কতদিন পরে আবার মানে নেগেটিভ রেজাল্টটা হবে, আবার কতদিন পরে টেস্ট করে নেগেটিভ রেজাল্টটা জানতে পারবে? ঠিক আছে, কারণ অফিস থেকে তো অতদিন ছুটি দিচ্ছে না, ওই জন্য ওরা চাইছে নেগেটিভ রেজাল্ট যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ অফিসে জয়েন করতে পারে। বুঝেছি, এইটাই আমি আপনার কাছে জানতে চাই। ঠিক আছে, সব খাচ্ছে, আমি ডাক্তারও দেখিয়েছি সব। ঠিক আছে, অবশ্যই। কোনো সিমটম নেই, কোনো জ্বর সর্দি কাশি কিছু নেই। মানে ওনার একটা অ্যাসিমটোমেটিক পেশেন্ট, তার করোনা পজিটিভ হয়েছে, 1 তারিখে পজিটিভ হয়েছে। এবারে আমি নিয়ম অনুযায়ী একদম 10 দিন হোম আইসোলেশনে থাকতে হবে। যে ডাক্তারের কাছে আপনি দেখাচ্ছেন সেই ডাক্তার আপনাকে গাইড করবেন যে তারপরে উনি কীভাবে জয়েন করবেন। এখন কিন্তু গাইডলাইন্সে বলা নেই যে সেকেন্ড টাইম টেস্টিং করতে হয়। সেক্ষেত্রে অনেক অফিস কিন্তু ক্লেম করছে যে না, আপনি আসার আগে একটা নেগেটিভ রিপোর্ট যদি থাকে সেটাকে নিয়ে আপনি জয়েন করবেন। সেক্ষেত্রে অনেকে কিন্তু সেটা করছে। মোটামুটি বলা যায় যে কোনো এই আমার মাইল্ড ইনফেকশন বা অ্যাসিমটোমেটিক যেগুলি থাকে মোটামুটি 2 সপ্তাহের মধ্যেই ভাইরাসটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ডাক্তারের কাছে পরামর্শ নিন যে সেকেন্ড টাইম যদি টেস্টিং করতে হয় তাহলে করাবেন। আর মোটামুটি এখন যে বাড়িতে আছে রেস্ট থাকবে, তার সঙ্গে যে ওষুধগুলো ডাক্তারবাবু দিয়েছেন সেগুলো ঠিকঠাক করে খেতে হবে। এবং আমরা যে আলোচনায় ছিলাম যে বাইরের খাবার দাবার, বাইরের রেস্তোরাঁর খাবার, বাইরের রেস্তোরাঁ খাবার অনেক জায়গায় যেগুলি ভয়গুলি কোথায়, একটা হচ্ছে ক্লোজ এয়ার, এসি আছে তার সঙ্গে, কোনো খোলামেলা জায়গা নয়। গাইডলাইন্স অবশ্যই বলছে যে সমস্ত জায়গায় খোলামেলা সেসব জায়গায় খাওয়াটা বেটার। আর হচ্ছে কি যারা পরিবেশন করছে তাদের ক্ষেত্রেও হাতটা ভালো করে পরিষ্কার করা। আর যখন যে খেতে ঢুকছে, এখন বহু জায়গায় রেস্টুরেন্টে করে দিচ্ছে ঢোকার সময়ই আমার ওখানে হাত স্যানিটাইজ করে দিচ্ছে, তারপরে তো আপনি হাত সাবান দিয়ে ধুচ্ছেন। যদি এইগুলি যদি মেনটেন করে চলে যাওয়া যায় তাহলে কিন্তু ভাইরাসের ইনফেকশনটা কম হবে আমার এই রেস্টুরেন্টের থেকে। এবং পাবলিক ট্রান্সপোর্ট এটাও কিন্তু একটা সবথেকে ভয়ের কারণ, একটা সবথেকে ভয়ের কারণ। কারণ এখন তো ট্রেন চলছে, অবশ্যই ট্রেনে, বাস, এসব জায়গায় কিন্তু এই সামাজিক দূরত্ব বজায়টা মেনে চলা যায় না। সেক্ষেত্রে আমরা বলবো যে একটু আপনি ওয়েট করুন, যদি কোনো ফাঁকা কিছু পান বাস বা ট্রেন সেটা উঠুন। আর যদি ভিড় বাসে উঠতে হয় অবশ্যই যারা ক্লোজ থাকবে একটু দূরে থাকুন। আর হচ্ছে কি এখন তো নিয়মও করে দিয়েছে যে ট্রেনের ভিতরে যে কোন কোন সিটে বসতে পারবে। যদি সেটা আপনার না সম্ভব হয়, অ্যাটলিস্ট আপনি যেটা চাইবেন আপনার হাত থেকে বারবার পরিষ্কার করা ট্রেনের ভিতরে, আর আর হচ্ছে মুখে আপনি মাস্ক পরবেন, দ্যাট ইজ সাফিসিয়েন্ট এই ভাইরাসের এগেনস্টে কন্ট্রোল করার জন্য। একদমই তাই। এবং আমরা খাওয়া দাওয়া আলোচনা করলাম, আমরা পাবলিক ট্রান্সপোর্ট আলোচনা করলাম, আমরা পোশাক আশাক আলোচনা করলাম, এবং যে বিষয়টার উপর এরপর আমরা জোর দেব তা হচ্ছে আপনাদের ফোন কলস। আপনাদের কি জানার বিষয়বস্তু আছে আপনারা সরাসরি ফোন করুন, এবং ডক্টর সাহা আমাদের সঙ্গে রয়েছেন, অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। এবার আমরা একটু আলোচনা করি যে যেসব শিশুরা, যেসব বাচ্চারা স্কুল না গিয়ে বাড়িতে পড়াশোনা করছে, তাদের মানসিকতা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তারা কিভাবে বেঁচে থাকবে, তারা কি ভাবছে, তাদের মানসিক অবস্থা কি, একটু বোঝার চেষ্টা করব ডক্টর সাহার থেকে। ডক্টর সাহা, আপনি সারাদিনে অসংখ্য মানুষের সঙ্গে যোগাযোগ হয়, কথা বলেন, আপনার চিকিৎসার সৌজন্যে তাদের সংস্পর্শে আসেন। সেই জায়গায় দাঁড়িয়ে শিশুরা, বাচ্চারা একদম ছোট থেকে আমরা যদি বলি ক্লাস 6, 7, এই পিরিয়ডটা কিন্তু খুব একদম ভাইটাল পিরিয়ড। এই টাইমে তাদের ব্রেনটা ম্যাচিওর হয়। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কতটা ভালো আছে, তাদের মানসিক অবস্থা কী রয়েছে, এবং বাবা মারা তাদেরকে কিভাবে সাপোর্ট করবে, কিভাবে ভালো রাখবে। এই টানা যেটা মোটামুটি ধরুন 9 মাস, কোভিড-19 অনেক কিছুই আমাদের শিক্ষা দিয়ে গেছে যে কিভাবে আমরা অনলাইনে সব কিছু করতে হয়। অফলাইন বন্ধ, বাইরে যাওয়া বন্ধ, সবই অনলাইনের মাধ্যমে হচ্ছে। এই যারা বাচ্চারা তারাও কিন্তু অনলাইনে পড়াশোনা করছে, তাদেরকে পড়াচ্ছে শিক্ষক শিক্ষিকারা, অনলাইনের মাধ্যমে পরীক্ষাটাও চলছে। এখন এই সময়টা এখনও পর্যন্ত বাচ্চাদের পর্যন্ত আমরা এইমাত্র কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে স্কুল কলেজ এখনও বন্ধ, এখনও পর্যন্ত কিন্তু বাচ্চাদের বাইরে স্কুলে যাওয়ার আমার নির্দেশটা পাওয়া যায়নি। কারণ একটাই কারণ বাচ্চারা এই সমস্ত আইন যেগুলি আছে সেগুলি মেনে ওদের উপর চলানো, ওটা এখনও বাচ্চারা ওখানে অনেকেই অবুঝ। ওর মাস্ক নিয়ে কাজ করবে, একটু পড়বে,
তারপরে হাত ভালো করে পরিষ্কার করবে না, সেক্ষেত্রে আমরা বলবো যে যা চলছে এখন অনলাইনের সিস্টেমে সেগুলো চলুক। এবার আস্তে আস্তে বাড়ির বাবা মা যারা আছে প্যারেন্টস, তারাই শিখিয়ে দেবে বাচ্চাদের যে এইভাবে তারপরে যখন পোস্ট কোভিড যখন একটু আমাদের প্যান্ডেমিকটা একটু সিরিয়াসিল হবে, তখনই তারা স্কুলে যাবে, তখনকার এনভায়রনমেন্ট আবার আলাদা। এখনকার একটা এনভায়রনমেন্ট তারা কিন্তু গতানুগতিক চলে আসছে, তারা জানে এটা আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি অনলাইনে। আর এবার যখন আমার চলে যাবে প্যান্ডেমিক সিচুয়েশনটা, তারা আবার অফলাইন বাইরে গিয়ে ক্লাস করবে, তখন আবার এনভায়রনমেন্ট আলাদা। সুতরাং এই এনভায়রনমেন্টের যে আমার ডিস্টিংশনটা বা এই পার্থক্যটা, সেটা কিন্তু প্যারেন্টসরাই বুঝিয়ে দেবে যে কীভাবে চলতে হবে। একদম তাই। এবং আরও একটা দিক আমি আসার চেষ্টা করব, যেখানে সব থেকে মানুষ চিন্তিত এবং অনেক মানুষ আমাদের ফোন কল করে এটা জানতে চান, যখন এত স্বাস্থ্যবিধি, এত বিধিনিষেধ, তখন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে এত রাজনৈতিক ডামাডোল পরিস্থিতিতে এত রাজনৈতিক সভা মিছিল কিভাবে হতে পারে? প্রশাসনিক আধিকারিকরা কি করছেন? তারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন? আমরা জানি এই নির্দিষ্ট এত সংখ্যক মানুষ নিয়ে আপনি মিছিল করতে পারবেন, মিটিং করতে পারবেন, সেই দিকে দাঁড়িয়ে সেটা কি বাস্তব পটভূমিতে কোনো জায়গা পাচ্ছে, কোনো রূপ পাচ্ছে? সেটা এখন সবথেকে বড় প্রশ্ন। আপনি ডাক্তার হিসাবে কতটা শঙ্কিত? এখন একটা ব্যাপার হচ্ছে রাজনৈতিক সমাবেশ, হয়তো সামনে ভোট আসছে, এটাও একটা ইম্পর্টেন্ট, কিন্তু সমাবেশটা এমনভাবে হোক যাতে একজনের থেকে আরেকজনের ভাইরাস সংক্রমণটা না ছড়ায়। মাস্ক হোক, যারা ভাষণ দিচ্ছে তারা মাস্ক, আমি কিছুদিন আগেও দেখলাম যে তারা মাস্ক পরেই দিচ্ছে। আর যারা আশেপাশে আছে সেটা অ্যাটলিস্ট যেটা বরাবর বলে দেওয়া হয়েছে যে 6 ফুট দূরে থাকেও একটার থেকে একটা চেয়ার। সেই ক্ষেত্রে কিন্তু করলে কিন্তু এই যে আমার সমাবেশটাও হলো, প্রচারও হলো, আমার অন্যান্য যারা আছে জনসাধারণ তারা ইনফেকশনে এফেক্টেড হলো না। এটা যদি করা যায় সেটা কিন্তু অনেক ভালো হবে। আর এই যে আমরা যেটা সবথেকে ভয় পাচ্ছি যে হ্রাস হয়ে যাওয়া, একটা সমাবেশে মানে একজন আরেকজনের ঘাড়ের উপর পড়ে আসছে, সবাই পাশাপাশি দাঁড়িয়েছে, এটা আমরা চাইছি না। একটু দূরে দূরে থাকুক, বসে এটা অনেকটা ইম্পর্টেন্ট হবে। আর দাঁড়িয়ে থাকলে কিন্তু একজন কাছে চলে আসে, ভাইরাসের সংক্রমণটা বেশি হবে। সুতরাং যদি এইভাবে যে রাজনৈতিক সমাবেশ করা যায়, অবশ্যই সেটা ভালো হবে। একদমই তাই। এবং আমরা দেখলাম দুর্গাপুজো থেকে আমাদের মধ্যে একটা শঙ্কা ছিল, যে শঙ্কার জায়গা ছিল, যে জায়গাটায় যে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। দুর্গাপুজোর পর আমরা কালী পুজো দেখলাম, লক্ষ্মী পুজো দেখলাম, রাস উৎসব দেখলাম, ছট পুজো দেখলাম, সেখানে কি আক্রান্তের সংখ্যা কমছে? তারপরেও কিন্তু আক্রান্তের সংখ্যা কমছে। এই জায়গাটায় ঠিক সাধারণ মানুষরা মেলাতে পারছেন না। আমরা যখন ভেবেছিলাম যে এত পুজো, এত অনুষ্ঠান, এত রাজনৈতিক সমাবেশ হওয়ার পর কোভিড পরিসংখ্যান বাড়তে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে না বেড়ে কমছে কিভাবে? ডক্টর শাহ, আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন? একটা হচ্ছে তার মূল কারণ হচ্ছে আমরা এতবার এখানে মিডিয়াতে বলেছি বা পেপারেও ছেপে যে এই সময়টা তো বাড়তে পারে, সেক্ষেত্রে জনসাধারণটা অনেক সচেতন হয়েছে, অবশ্যই সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে দেখুন কিছু কিছু জায়গায় কিন্তু পজিটিভিটি বেশি, কিছু কিছু জায়গায় হচ্ছে কম। সুতরাং এটা ব্যাপারটা কিন্তু সব জায়গায় সমান নয়। আর আপনি এইমাত্র বললেন যে সমস্ত জায়গা থেকে ম্যাপিং করে দেখা যাচ্ছে বেশি, সেক্ষেত্রে আমার কন্টেনমেন্ট জোন করা হয়েছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এখনও পর্যন্ত যে সমস্ত জেলার থেকে আমাদের পশ্চিমবঙ্গের হাই কেস রেট পাওয়া যাচ্ছে, এখনও যদি করা যেতে পারে এরকম কন্টেনমেন্ট জোন আর কিছু রেস্ট্রিকশন করা যেতে পারে, তাহলে কিন্তু আগামী সময় আরও 3-4 মাস পর কিন্তু আরও এই যে আমার পজিটিভিটি কমবে, সার্ভাইভাল রেট বাড়বে আর মর্টালিটিও কমবে। যারা মানতে চাইছেন, এখন যাদের অনীহা চলে এসেছে, তাদেরকে তো সতর্ক করার জন্য আমাদের এই অনুষ্ঠান। আপনারা মাস্ক পরুন, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন, আপনারা বাড়ির মধ্যে থাকুন, অযথা বাড়ির বাইরে বের হবেন না। কিন্তু যারা মানতে চাইছেন বা এতদিন মেনে চলেছেন, তাদেরকে তো হ্যাটস অফ, তাদেরকে আমরা স্বাগত জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু যারা মানছেন না, তাদের ক্ষেত্রে ডক্টর শাহ আপনি কী পরামর্শ দেবেন? এবং সর্বোপরি একটা কথা বলা যায়, এতদিন ধরে অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠান মার্চ থেকে চলছে, আর কোনো প্রশ্ন নেই। অবশ্যই আমরা আলোচনায় থাকবো, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? না, নেই। অবশ্যই আমরা যে আলোচনায় ছিলাম, আর কোনো প্রশ্ন আমাদের মধ্যে, অন্তত আমার মনে আসছে এমন কোনো প্রশ্ন নেই। সমস্ত প্রশ্নের উত্তর ডক্টর শাহ দিয়েছেন এবং ডাক্তারবাবুরা দিয়েছেন এতদিন ধরে। তার জন্য আমরা যে বিষয়টার উপর জোর দিচ্ছিলাম যে আপনারা ফোন করুন, আপনাদের মতো করে প্রশ্ন করুন। ডক্টর শাহ, আমি বলবো যারা মানতে চান বা যারা মানতে চান না, আপনি ডক্টর শাহ, আপনি কি পরামর্শ দেবেন? যারা মানতে চাইছে না তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বহু জায়গায় লিগাল অ্যাকশন না হচ্ছে, যে মাস্ক পরবেন না, আগে যেটা হতো এখনও সেটা চলছে।
আর কিছু কিছু জায়গা থেকে আমরা মনে করি যে সমস্ত জায়গায় বাইরে বেরোলে অবশ্যই মাস্ক, এটা কিন্তু একটা করা উচিত লিগ্যাল, যে মাস্ক ছাড়া কোথাও ঢুকতে দেওয়া হবে না। কিন্তু আমরা এখন অনেক জায়গায় দেখছি যে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে, কিছুই হচ্ছে না, স্যানিটাইজার ইউজ করছে না, একজনের সঙ্গে খালি মুখে কথা বলছে, সে জানেও না যে সে অ্যাসিমটোমেটিক না মাইল্ড সিমটোমেটিক, তার হালকা জ্বর সর্দি কাশি হচ্ছে কিনা। সুতরাং আমি বলবো যে এই অ্যাটলিস্ট দুটো জিনিস, একটা যে মাস্ক পরা, আর একটা হচ্ছে আপনার স্যানিটাইজার ইউজ করা। কারণ অনেক ক্ষেত্রেই এই যে সামাজিক দূরত্ব অনেকেই বজায় রাখতে পারছে না, স্পেশালি দোকান বাজারে। সেখানে আমরা বলবো যদি দোকান বাজারে যদি অ্যাটলিস্ট সামাজিক দূরত্ব বজায় রাখা যায়, আর তার সঙ্গে সঙ্গে এই আমার মাস্ক পরা আর হচ্ছে আমার স্যানিটাইজার ইউজ করা, এগুলি যদি লিগালি করে দেওয়া যায়, যে এগুলি না করলে কিছু একটা ছোট্ট অল্প কিছু একটা আপনার মানি বা অন্য কোনো একটা কিছু দিল্লিতে হয়েছে, হ্যাঁ দিল্লিতে এটা হয়েছে, যদি কোনো এরকম থাকে লিগালি কিছু থাকে, সেটা কিন্তু অনেকটা উপকৃত হব আমরা। একদমই তাই। কেউ দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? আচ্ছা, আমি টালিগঞ্জ থেকে রজত চৌধুরী বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, ধরুন এই পুকুরে স্নান করলে তার থেকে কি করোনা সংক্রমণ হতে পারে? আর একটা দ্বিতীয় নম্বর হচ্ছে, ধরুন আমার বাড়ি আমার ঘরে প্রথম প্রশ্নটা একটু করবেন, প্রথম প্রশ্নটা আপনি যেটা করলেন সেটা আরো একবার করবেন। পরে হচ্ছে অনেকে থুতু বা বাইরে আর কি, হ্যাঁ, তার থেকে কি সংক্রমণ হতে পারে? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি প্রথম প্রশ্নটা যেটা করলেন আরো একবার করবেন, আপনার ভয়েসটা ব্রেক করছিল, শুনতে অসুবিধা হয়েছে, বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ধরুন পুকুরে স্নান করলে কি তার থেকে কি পুকুরে স্নান করলে করোনা হতে পারে কিনা? আর দু নম্বরটা? হ্যাঁ, আর তৃতীয়টা হচ্ছে, ধরুন আমার বাড়ির হচ্ছে ধরুন 3 ফুট থেকে 4 ফুট দূরে বাউন্ডারি ওয়াল আছে, হ্যাঁ, সেই বাউন্ডারি ওয়ালের পরে হচ্ছে ধরুন রাত থাকি, তো বাউন্ডারি ওয়ালের কাছে অনেকে বাইরের দিকে অনেকে চুরি টুতু ফেলছে, হ্যাঁ, তার থেকে কি সংক্রমণ আসতে পারে? মানে আমার জানলা আছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, প্রথম হচ্ছে পুকুরে স্নান করলে করোনা হতে পারে কি না। কারণ দেখুন, ওরকমভাবে কোনো অ্যাসোসিয়েশন নেই যে পুকুরে স্নান করলে করোনা হবে, এরকম কিছু না। কিন্তু যদি ওই পুকুরে এমন অনেকে থাকে, অনেকে স্নান করছে, তাদের ধরুন ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রে শেড হচ্ছে, সেটা চলে যেতে পারলে নাকে মুখে, সেখানে হতে পারে একটা। সুতরাং আমরা বলি এই সময়টা পুকুরে স্নান না করাই ভালো। আর দু নম্বর হচ্ছে আপনার বাড়ির আশেপাশে কি জানলা খুলে রাখবেন কি রাখবেন না, কারণ এই ভাইরাসটাকে বলাই হয়েছে যে ক্লোজ রুমে থাকা যাবে না। এই ক্লোজ রুমে এসি চালিয়ে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ ভাইরাস ইনফেকশন এতে বেড়ে যায় যদি একজনের থেকে আর একজনের থেকে। আর একটা করছে কি, আপনার জানলা সবসময় খোলা রাখতে হবে যেটুকু সময়, আর ক্রস ভেন্টিলেশন যেন হয় সেটাও দেখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমার ভাইরাস ইনফেকশনটা চান্সটা অনেকটা কমবে, সেটা ভাইরাসের ঢুকেছে সেটা বাইরে বেরিয়ে যাবে। সুতরাং এই দুটো করলে কিন্তু আপনার মানে বাড়িতে বা আর কারো ভাইরাস ইনফেকশনটা হবে না। একদমই তাই। এবং আমরা দিনের আক্রান্ত সংখ্যা, অর্থাৎ আমাদের যদি দেশের পরিসংখ্যানের দিকে নজর রাখার একটু চেষ্টা করি, আমরা প্রতিদিন এই পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি এই অনুষ্ঠান থেকে। এবং যে পরিসংখ্যান উঠে আসছে, দেশে মোট আক্রান্তের 94% সুস্থ হচ্ছেন, এমনটাই কিন্তু পরিসংখ্যান উঠে আসছে। একদিনে আক্রান্ত হয়েছেন 34,011 জন, দেশে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 482 জনের, এবং সুস্থ হয়েছেন, আবারও বলি, সুস্থর সংখ্যাটা কিন্তু যথেষ্ট বাড়ছে। আমরা আক্রান্তের সংখ্যা দেখছি 36,011 জন, সেখানে সুস্থ হয়েছেন 41,970 জন, 41,970 জন। এবং সবথেকে 4 মাসের একটা সবথেকে গুরুত্বপূর্ণ দিক, 4 মাসের মধ্যে সবথেকে কম পরিসংখ্যান কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আক্রান্তের পরিসংখ্যান কিন্তু কমছে, গ্রাফটা কিন্তু নিম্নমুখী। যে গ্রাফটা ঊর্ধ্বমুখী ছিল সেটা কিন্তু ক্রমশ নিম্নমুখী, এই দিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সংক্রমণের হার 3.27%, 3.27%। আমি এখানেই বসে অনুষ্ঠান করেছি, আমার স্পষ্ট মনে রয়েছে, আমাকে এখান থেকে পরিসংখ্যান দিতে হয়েছে 90,000 ছুঁই 80,000 পেরিয়ে গিয়েছে, এই পরিসংখ্যান আমি বসে দিয়েছি। কিন্তু আজ পরিসংখ্যান দেখছি 36,011 জন। যথেষ্ট মনে একটা আশ্বাস, মনে একটা যথেষ্ট ভালো লাগা ফিল হচ্ছে, এটা আমি বলতে পারি। এবং আমরা মোট আক্রান্ত, দেশের মোট আক্রান্ত আমরা যদি বলি, মোট আক্রান্তের সংখ্যা 96,44,222 জন মোট আক্রান্ত। এই পরিসংখ্যান দেখে কিন্তু আপনারা চমকে যাবেন না, কারণ এর মধ্যে একটা বিরাট রকম কিন্তু ভাগ রয়েছে।
কি ভাগ রয়েছে? আপনি আজ পর্যন্ত যতজন করোনায় আক্রান্ত হয়েছেন তার পরিসংখ্যান হলো 96,44,222 জন, কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 91,792 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাহলে এখন আক্রান্তের সংখ্যা কত? এখন আক্রান্তের সংখ্যা দেশে 4,03,248 জন। 4,03,248 জন কিন্তু আমাদের দেশে এখন কোভিড পজিটিভ, তারা হাসপাতালে বিভিন্ন প্রান্তে রয়েছেন, হাসপাতালে ভর্তি রয়েছেন। এরপর আমি একটা পরিসংখ্যান দিই যে মোট মৃত্যু আমরা আমাদের সহনাগরিক কজনকে হারিয়েছি। এখানে পরিসংখ্যান উঠে আসছে 1,40,182 জন, 1,40,182 জন। এটা কিন্তু একটা শুধুমাত্র পরিসংখ্যান নয়, এই পরিসংখ্যান থেকে স্পষ্ট বার্তা যায় কোভিডে মানুষ মারা যাচ্ছেন যেমন, সুস্থ হচ্ছেন যেমন, মারাও যাচ্ছেন। এই দিকটা কিন্তু বুঝতে হবে। আপনি আপনার যতটা সতর্ক হবেন, আপনি ফিরে আসা অর্থাৎ আপনি ভালো হয়ে বাড়িতে ফিরে আসার চান্সটা ততটা বেশি। আপনি যত অনীহা দেখাবেন আপনার রোগে, ততটাই কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়াটার চান্স সব থেকে বেশি। এই দিকটা বুঝতে হবে, তার জন্যই এই পরিসংখ্যান, এবং এই পরিসংখ্যান আমি তুলে ধরলাম। এই পরিসংখ্যান শোনার পর ডক্টর সাহার কি প্রতিক্রিয়া একটু শোনার চেষ্টা করবো। ডক্টর সাহা কি বলবেন? অবশ্যই, কিন্তু এইমাত্র যেটা বললাম যে সুস্থ হার কত বেড়ে গেছে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমরা যেটা মর্টালিটি রেটটা আপনি বললেন, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে আরেকটা জিনিসটা আপনি বললেন যে এই ভাইরাসটাকে এখন আমরা মনে করছি হয়তো এমন কিছু ভাইরাস আসছে। একদমই, আমরা আলোচনায় থাকবো, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? না, নেটওয়ার্কের একটা অসুবিধা হয়েছে, ফোন কেটে গিয়েছে। আমরা আলোচনায় গেলাম। এই ভাইরাসটা এখন যেটা এমন একটা পর্যায়ে চলে এসেছে, হয়তো অনেকেই মনে করছেন যে তার আগের যে শক্তি অনেকটা হারিয়ে ফেলেছে, কিন্তু দেখতে পাচ্ছি প্রতিদিনই কিছু না কিছু একটা, আমরা যখনই পেপার খুলছি বা মিডিয়ায় দেখছি, টিভি দেখছি, তখনই দেখতে পাচ্ছি আমার একজন খুব চেনা একজন কেউ লোকজন মারা গেলেন। সুতরাং সেক্ষেত্রে আমরা আবার ভীত হয়ে পড়ছি। সুতরাং এই দুটোর দিকটা আমাকে ব্যালেন্স রাখতে হবে। আমাকে যা সমস্তগুলি আমি আরও সচেতন হব, আগে যা ছিলাম তার থেকেও বেশি সচেতন হব, যা আমাদের বলতে বলে সেগুলি মেনে চলবো। তাহলে কিন্তু আমি ভাইরাসের এগেইনস্টে অনেকটাই ফাইট করতে পারবো, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কি, অবশ্যই যেটা এইমাত্র আপনি বললেন যে আগে যেটা ছিল 90,000 পর্যন্ত, সেটা এখন অনেক নেমে এসছে। সুতরাং কার্ভ ডাউন হচ্ছে, সেটা আমরা চাইবো আমাদের নিজস্ব সচেতনতা বাড়িয়ে কার্ভটাকে ডাউনই করি, আর সেটাকে সেকেন্ড পিক করব না। সেকেন্ড পিক করতে গেলে কিন্তু আবার 9 মাস 10 মাস আবার সেই কেস রেট বেশি হবে, আবার সর্দি কাশি বাড়বে, আবার প্যানিক বাড়বে। সুতরাং আমরা চাই যা নামছে কার্ভ সেটা নামুক, আমরা সচেতন আরও বেশি হই। একদমই তাই। এবং রাজ্যের আমি পরিসংখ্যানটা সামনে রাখি, শেষ অবধি যে খবর এসে পৌঁছেছে, রাজ্যের 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3,175 জন মানুষ এবং সুস্থ হয়েছেন 3,207 জন মানুষ। 24 ঘন্টায় আক্রান্ত এবং সুস্থের পরিসংখ্যান আমরা তুলে ধরলাম। গত 24 ঘন্টায় আমাদের রাজ্যে আক্রান্ত হয়েছেন 3,175 জন, সুস্থ হয়েছেন 3,207 জন এবং মৃত্যু হয়েছে 49 জনের। আমাদের রাজ্যে সংক্রমণের হার 7.15%। অবশ্যই আমি আলোচনায় থাকবো, পরিসংখ্যান অবশ্যই তুলে ধরবো, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? আমি মিসেস ভৌমিক বলছি, কালীগঞ্জ থেকে। বলুন। বলছি যে আমি সিনিয়র সিটিজেন মহিলা, আমি বলছি যে ডাক্তারবাবু বলছেন যে বন্ধ করে থাকবেন না, খুলে দিন, তাহলে যখন মেট্রোতে ট্রাভেল করবো তখন আমরা আমি কিভাবে যাবো? মেট্রোতে তাহলে কি করবো না? মেট্রোতে যখন যাতায়াত করবেন কিভাবে করবেন, তাই তো? তবে করবেন, আমি মহিলা এবং আমার হাইট, কিন্তু আমার একটা খুব জরুরি কাজে যেতেই হবে। তাহলে কি আমি মেট্রো ছেড়ে মেট্রোয় উঠবো, কি প্রিপারেশন নেবো? শুনতে ভালো, অবশ্যই। যদি এসি মেট্রোটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিজের মাস্ক পরা। 3 নম্বর হচ্ছে হাত ভালো করে পরিষ্কার করা। 4 নম্বর, যখন দেখবেন হাতে যে সমস্ত রড বা যেগুলো থাকে হ্যান্ডেলগুলিকে কম ধরাই ভালো, কারণ অনেক এটা ধরে, ভাইরাস সেখানে লেগে থাকে। সেক্ষেত্রে আমরা বলবো যে যারা মেট্রো কর্তৃপক্ষ তারা অবশ্যই তাদের মেট্রোগুলো প্রতিদিন ভালো করে স্যানিটাইজ করছেন। তার থেকেও আমাদেরও সচেতন হতে হবে যে ওইসব এই যে আমরা যে র্যাকগুলি আছে বা মেট্রো যে সমস্ত করিডোর বা জানলা দরজা, এগুলোকে হাতটা না দেওয়াই ভালো। আর যদি হাত দিতে হয় সঙ্গে সঙ্গে হাত থেকে ভালো করে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে হবে। এই 4টে যদি আপনি ঠিকঠাক করে মেনে চলতে পারেন, অবশ্যই আপনি মেট্রো দেখুন, কোনো অসুবিধা হবে না।
একদমই তাই। এবং আমি রাজ্যের পরিসংখ্যান তুলে ধরতে ধরতে একটা জিনিস অবশ্যই আমাদের বারে বারে চোখে লাগছে, তা হচ্ছে আমাদের দেশের পরিসংখ্যানের যদি পার্সেন্টেজ আমরা দেখি, সংক্রমিতের হার দেখি, এবং আমাদের রাজ্যের যদি সংক্রমিতের হার দেখি, সেটা অনেকটা পার্থক্য। আমরা যদি দেশে দেখতে পাই 3, সেটা আমাদের রাজ্যে এসে পৌঁছেছে 7-এ। কেন এই জায়গাটাই আমার সবথেকে বড় প্রশ্ন। কারণ বাঙালি সবথেকে বেশি বোঝে, এটা আমরা বিশ্বাস করি যে বাঙালি সবথেকে বেশি সচেতন মানুষ। সচেতন রাজনীতির দিক থেকে যেমন সচেতন, তেমনি স্বাস্থ্যের দিক থেকেও সচেতন। রাজ্যের পরিকাঠামো, স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বারবার প্রশ্নের সামনে এসেছে প্রশ্ন, কিন্তু সেই জায়গায় তাকিয়ে আজও কেন পরিসংখ্যানের যে পার্সেন্টেজ, যে পরিসংখ্যানের সংক্রমণের হার, সেটা কেন কমলো না? ডক্টর সাহা কিভাবে দেখছেন? সংক্রমণের হার কমাতে হবে, কারণ 7 বা এখানে বাইরে হচ্ছে এই মাত্রা বলতে আপনি 3%। সুতরাং এই সংক্রমণটাকে যদি কমাতে হয় আরোভাবে কঠোর হতে হবে। কারণ যদি এটাকে আরও বেড়ে যায়, এই জায়গাটা আমরা এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। আমাদের 3.27 আর আমাদের রাজ্যে 7.15। সুতরাং এটাকে কন্ট্রোল করতে, নাহলে যদি আরও বেড়ে যায় এটা কিন্তু আরও গন্ডগোল হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে, এটা স্প্রেডই করতে থাকবে, এটা হাইলি ইনফেক্টিভ ভাইরাস। সুতরাং আমরা বলবো যদি কোনো এই সমস্ত জমায়েত বন্ধ করতে হবে, বাজার ঘাটে যে সমস্তগুলি যদি একত্রে সমাবেশগুলি এগুলো একটু বন্ধ করতে হবে, মাস্কটা পরতে হবে, আর আরও নিজেকে সচেতন থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকেই আরও ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে তার সঙ্গে সঙ্গে তাদেরকেও বলতে হবে, কড়া নির্দেশ যে এগুলো একটু করতে হবে। কারণ প্রত্যেকটা জনবাসীকে সচেতন করা আমাদের কাজ, আর এই সমস্ত যদি সচেতন করতে পারি, আর তার সঙ্গে সঙ্গে এই যে স্বাস্থ্যবিধিগুলি যদি মেনে চলতে পারা, যদি ঠিকঠাক করে আরও যদি করতে বলি, সেক্ষেত্রে কিন্তু ইনফেকশন আমাদের যে আপনি বললেন যে রেটটা, সেটা অনেকটা কমবে আমাদের। একদমই তাই। এবং আমাদের রাজ্যের পরিসংখ্যানের দিকে আমরা নজর রাখবো। রাজ্যের পরিসংখ্যান বলছে রাজ্যে মোট আক্রান্ত আজ পর্যন্ত মার্চের প্রথম থেকে, করোনার প্রথম দিন থেকে আজ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 4,99,697 জন, এবং এখন আক্রান্ত রয়েছেন, অর্থাৎ সুস্থ হয়ে যারা বাড়ি গিয়েছেন সেই পরিসংখ্যান আমি তুলে ধরি। 4,67,056 জন, 4,67,056 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এবং এখন আক্রান্ত রয়েছেন 23,964 জন এখন আক্রান্ত রয়েছেন। অর্থাৎ আমাদের রাজ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন 23,964 জন ব্যক্তি যারা করোনা পজিটিভ। এবং মোট মৃত্যু আমরা আমাদের রাজ্যবাসী, আমাদের সহনাগরিকদের হারিয়েছি 8,677 জনকে। 8,677 জন আমাদের রাজ্যে মারা গিয়েছেন, এই পরিসংখ্যান কিন্তু উঠে আসছে। এবং সুস্থতার হার খুব গুরুত্বপূর্ণভাবে 93.47%। সুস্থতার হারটাও কিন্তু বেশি, যেমন সংক্রমণের হারটা বেশি, ঠিক তেমনি সুস্থতার হারটাও কিন্তু বেশি আমাদের রাজ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের মানুষের জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আমরা বারে বারে তুলে ধরেছি। এবং ডক্টর সাহাকে আমি এরপর অনুরোধ করব, আপনার মতো করে আপনি মানুষকে কিভাবে সতর্ক করবেন, কি বলতে চাইবেন, আপনার অ্যাডভাইস? আমার অ্যাডভাইসটা হলো যে এই যে এখনও পর্যন্ত আপনি যে পরিসংখ্যানটা দিলেন, রাজ্যে অবশ্যই 90% অ্যাবভ আমাদের এখানে ভালো হওয়ার রেট। সুতরাং আমি বলবো যে আরও সচেতন হতে হবে। এই যেটা উঠে আসছে, এইমাত্র বললাম যে ফ্ল্যাট আমাদের যে কার্ভটা যেটা ফ্ল্যাট হয়ে নিচে নামছে বা আরও নামছে, ডাউন স্লোপ হচ্ছে, সেটা যেন করতে দিলে সুবিধা হচ্ছে। এই ভাইরাসটা আমাদের 1 নম্বর হচ্ছে নিজের রাজ্য থেকে তাড়াতে হবে, তারপরে দেশ থেকে সরবে, একদম ওয়ার্ল্ড থেকে বেরিয়ে যাবে। আমাদের রাজ্যটাকে ভালো করে দিকে কমাতে হবে, সেটাকে দেশ থেকে কমে যাবে, তাই জন্যে আবার ওয়ার্ল্ড থেকে কমে যাবে। এটি যদি আমরা করতে পারি, আর সেটা করতে পারি কীভাবে করতে পারি, প্রত্যেকটা জনবাসীর সচেতনতা ঠিকঠাক করে মেনে চলতে হবে সব কিছু জিনিস। আর তার সঙ্গে সঙ্গে প্রতিদিন নিজেকে আপডেট রাখা, যে এই যে ভাইরাসটার যে কি হচ্ছে, এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর যদি আপনাদের যদি কোনো রকমের প্রবলেম হয়, সর্দি কাশি জ্বর বা তার সঙ্গে আর যদি যে সিমটমসগুলি আছে, তৎক্ষণাৎ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করান, ইনভেস্টিগেশন করে ট্রিটমেন্ট করান। সেক্ষেত্রে অবশ্যই আপনি তো ভালো হবেনই, আপনার আশেপাশে যারা আছে, সংস্পর্শে আছে, তারাও ভালো হবে। নিজের রোগকে পুষিয়ে রাখবেন না। এইটুকু করলে কিন্তু ইন ফিউচার এই যে আমাদের যে বারবার উঠে আসছে যে কাপটা, সেটা ডাউন হবেই ইন ফিউচার। একটা তথ্য সামনে আসছে, আমেরিকাবাসীদের জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক নয় জানিয়েছেন সে দেশের রাষ্ট্রপতি এবং নতুন ভোটে জিতে আসা আমরা বলতে পারি রিসেন্ট হয়েছে বাইডেন। তিনি জানিয়ে দিয়েছেন যে আমেরিকাবাসীর জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। কেন এই
নির্দেশিকা কেন বা এই তথ্য কেন সামনে আনা হলো বাইডেনের তরফে, এবং সেই প্রেসিডেন্ট যে মন্ত্রক রয়েছে সেই জায়গা থেকে কেন তুলে ধরা হচ্ছে, আপনি কি মনে করেন? দেখুন, বাধ্যতামূলক মানেটা কি? তার মানে ইন জেনারেল সবাইকে আমাকে অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে, যেটা ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কি ছোটোবেলায় যে সমস্ত আমরা যখন জন্মাই, সবাই যখন জন্মে তখন কিছু কিছু ভ্যাকসিন ছোটোবেলা থেকে দিতে হয়, একদম মাস্ট, সেগুলি বাধ্যতামূলক। পোলিও, মিসেলস, তারপর হচ্ছে BCG মানে টিকা, মানে যে যক্ষার টিকা, এগুলো হচ্ছে মাস্ট, আর এগুলো হচ্ছে বাধ্যতামূলক নয়। তার মানে হয়তো আমি যেটা বারবার বলছিলাম, সব ক্ষেত্রে এটাই হচ্ছে যে আমার যে ভ্যাকসিনটা আসছে তার প্রোডাকশানটা দেখতে হবে কীরকম রেটে আসছে। তাই জন্য যারা যারা একদম কোভিড ওয়ারিয়ার একসঙ্গে, তার সঙ্গে যাদের কোমরবিড ইলনেস, বয়সটা ভেরি ইম্পর্টেন্ট, 60-এর বেশি, তাদের ক্ষেত্রে এটা মাস্ট। তারপরে হচ্ছে দেখতে হবে হচ্ছে অন্য কারা আছে তাদেরকে ভ্যাকসিনটা অ্যাডমিশন। এই জন্যই বলা হচ্ছে বাধ্যতামূলক নয়, কিন্তু এটা অবশ্যই দিতে হবে, কিছু কিছু ইন্ডিকেশান থাকবে। এখন যে ভ্যাকসিনটা যেটা আসবে তার গায়ে লেখাও থাকবে যে হঠাৎ ইন্ডিকেশান দিতে হবে, দিতে হবে না, কত ডোজ মানে কত উইকস পাবে, কোনো ভ্যাকসিন 3 সপ্তাহ, কোনো ভ্যাকসিন 4 সপ্তাহ ইন্টারভ্যালে 2 ডোজ দিতে হয়, সব লেখা থাকবে ভ্যাকসিনের গায়ে। সুতরাং আমরা শুধু দিনটা ওয়েট করছি কবে ভ্যাকসিনটা আসবে, কবে আমার হিউম্যানের উপরে সেটা ভ্যাকসিনটা প্রয়োগ হবে। একদম তাই, আপনি তুলে ধরলেন যে ভ্যাকসিন সামনে এলে সেখানে ডোজ লেখারও থাকবে, সেখানে কিভাবে দেওয়া হবে সেটা লেখা থাকবে। কিন্তু ডক্টর শাহ, এটা কি আপনার মনে হয় না, অন্তত আমার ব্যক্তিগত মত, যে ভ্যাকসিন যখন আসবে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে? সাধারণ মানুষ নিজের মতো করে ভ্যাকসিন নিতে পারবেন না, এবং যারা কাজ করছেন তাদেরকে আরও নতুন করে প্রশিক্ষণ দেওয়া দরকার রয়েছে ভ্যাকসিন ব্যবহারের জন্য। আপনার কি মনে হয়? এখন যে কোনো হাসপাতালে যখন একটা বেবি জন্মায় তাদেরকে ভ্যাকসিন নয় ডক্টর নয় সিস্টাররা, তারা কিন্তু প্রশিক্ষিত, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কি, এই যে যারা অনেক জায়গায় কি হয়, বাইরে গিয়ে আমি একটা টিটেনাস ইঞ্জেকশন নিয়ে নিলাম, ওষুধের দোকানে কেউ দিয়ে দিল, তারাও কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কীভাবে ইঞ্জেকশন দিতে হবে। কারণ অনেকেই প্রশিক্ষণ ছাড়া কেউ ইঞ্জেকশন দিতে পারবেন না, কারণ ওই যে একটা নিডিল, ওই যে একটা সিরিজ দেখলে অনেকেই মাথা ঘুরে পড়ে যাবে ওই সময়টায়। সুতরাং আমরা বলবো প্রশিক্ষণ কিন্তু সবাইকে দেওয়া হবে। এই ভ্যাকসিনটা আসলে কী রুটে দেবো, ওটাকে মাসেলে দেবো না অন্য কোথাও দেবো, সব বলা থাকবে। আমার ওই যে ভিতরে যেটা কাগজটা থাকবে সেটা সব বলা থাকবে যে কী ডোসে দেবো, কতদিন পর পর। সুতরাং আমরা শুধু ওয়েট করছি ভ্যাকসিনটার জন্য। একদমই তাই ডক্টর সাহা, আপনি সিরিঞ্জের কথা বললেন, এখানে একটা বড় প্রসঙ্গ, একটা বড় প্রশ্ন আমার নিজের মনে দেখা দিল যে এই ভ্যাকসিন দেওয়ার জন্য কি যেভাবে চল রয়েছে যে সিরিঞ্জগুলির, সেই সিরিঞ্জেই দেওয়া হবে নাকি নতুন কোনো সিরিঞ্জ এই ভ্যাকসিনের জন্য ব্যবহার করা হবে, বা নতুন কোনো মাত্রা, নতুন কোনো ডোজ দেওয়ার জন্য এই সিরিঞ্জ ব্যবহার করা হবে, তার রূপ অন্যরকম থাকবে বা কাঠামো অন্যরকম থাকবে? এই ভ্যাকসিনটা স্টোরেজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো ভ্যাকসিন বলছে -70, কোনো বলছে 2 to 4। সুতরাং আমি এমন একটা ভ্যাকসিনটা যেটা আছে সেটা আমার যদি আমার ফ্রিজেই রাখা যায় কোনো অসুবিধা নেই। অন্যান্য অনেক ভ্যাকসিন ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা হবে না, তার পোটেন্সি নষ্ট হয় না। আর অবশ্যই যেটা থাকবে সিরিঞ্জ, অবশ্যই নিডিল থাকবে, এগুলি আমাদের সব ভ্যাকসিনেই থাকে। সেটা খুলে জাস্ট আমার কাগজটা পরে আমার ইঞ্জেকশনটা দিতে হবে। আর যে দেবে অবশ্যই সে প্রশিক্ষিত কেউ, যে ভ্যাকসিন দিতে ওস্তাদ, মানে একদম হ্যাবিচুয়েটেড, তারাই দেবে ভ্যাকসিন। একদমই তাই। কেউ দর্শক বন্ধু রয়েছে? নমস্কার, কে রয়েছে? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে আমার একটা প্রশ্ন, যে আমরা যেই স্যানিটাইজারটা দিয়ে হাতে লাগাই সেটা কি আমরা বিছানায়, সোফায়, চেয়ার টেবিলে দিতে পারি, স্যানিটাইজ করতে পারি? আচ্ছা, আর কিছু বলবেন? না, শুনতে থাকুন। আপনি স্প্রে ইউজ করতে পারে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ওই অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, মানে যেগুলো স্প্রে আমরা ইউজ করি সেগুলি আপনি যে সমস্ত ইনার্ট, যেগুলি ধরুন টেবিল পরিষ্কার করতে পারেন, কাঁচ পরিষ্কার করতে পারেন তা দিয়ে। আর যে জামা কাপড় কিন্তু ওগুলিতে হট করে পরিষ্কার করা যাবে না, আপনাকে ডিটারজেন্ট ইউজ করতেই হবে। এটা ছাড়া অনেকে কিন্তু একটা দেখায় 0.52% মতো হাইড্রোজেন পারঅক্সাইড ভালো এফেক্টিভ করে। অনেকে বিটাডিন আছে, বিটাডিন তো অনেক সময় যেটাকে পভিডন আয়োডিন বলি, এক্ষেত্রে কিন্তু ভাইরাস অনেক ক্ষেত্রে মানা যায় এটাতেও। শুধু এই 3-4 কেমিক্যালস আছে যেটাতে ভাইরাস মরবে। অ্যালকোহল, তার সঙ্গে পভিডন আয়োডিন, আর তার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলি হাইলি এই ভাইরাসটাকে মারার ক্ষমতা রাখে। আর তার সঙ্গে জামা কাপড় কিন্তু আমার ডিটারজেন্ট ভালো করে পরিষ্কার করতে হবে, রোদে মেলতে হবে, কারণ রোদে আমার অবশ্যই আল্ট্রাভায়োলেট রে আছে যেটা ভাইরাসকে ডিস্ট্রয় করবে। একদমই তাই। এবং আমরা জানি, আমরা প্রথম থেকেই আপনাদের সতর্ক করে আসছি আপনারা কিভাবে মাস্ক পরবেন, কিভাবে খাওয়া দাওয়া করবেন, কি মানবেন কি মানবেন না। মার্চের প্রথম থেকে আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা থেকে এটা আমরা করে আসছি এবং আজ পর্যন্ত করে আসছি।
ভ্যাকসিন যেদিন আসবে সেদিনও করে আসবো, ভ্যাকসিনের পরেও করে আসবো। যতদিন না করোনা আপনাকে গুড বাই বলছে, বিশ্বকে গুড বাই বলছে, ততদিন আমাদের এই অনুষ্ঠান চলবে। এবং আমরা জানি মানুষকে সতর্ক করতে পারলেই এই রোগ, এই আক্রান্তের সংখ্যা অনেকটা কমতে পারে, অনেকটা কমতে পারে। আমরা যখন প্রথম অনুষ্ঠান করতাম খুব স্পষ্টভাবে মনে আছে, আমি এই স্টুডিওতে বসে অনুষ্ঠান করেছি, ফোন কলস নিতে পারতাম না, এত ফোন আসতো, এত ফোন আসতো। প্রত্যেকেই প্রশ্ন করতেন কীভাবে মাস্ক পরবো, এটা করবো কিনা, ওটা করবো কিনা। এখন কিন্তু ফোন কলস অনেক কম, অনেক কম। এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে একটা দিকে আমরা বুঝতে পারি যে মানুষ সতর্ক হচ্ছেন, সতর্ক হচ্ছেন, আমাদের দর্শক বন্ধুরা সতর্ক হচ্ছেন। কিন্তু আমাদের দর্শক বন্ধুরা বাদ দিয়েও রাজ্যের অনেক মানুষ রয়েছেন, অনেক মানুষ রয়েছেন। তাদের মধ্যে দিন দিন অনীহা। কি অনীহা? রোগ, জ্বর, সর্দি হওয়ার পরেও ডাক্তারবাবুদের পরামর্শ নিচ্ছেন না, মাস্ক পরছেন না, সামাজিক দূরত্ব মানছেন না। এই দিকের অনীহাগুলো বারবার সামনে আসছে, বারবার সামনে আসছে। তাদেরকে অনুরোধ, আপনারা যে সুস্বাস্থ্যবিধি রয়েছে সেই স্বাস্থ্যবিধি মানুন, মানার চেষ্টা করুন। তবে আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার বাড়ির কনিষ্ঠতম সদস্য ভালো থাকবে, আপনার বয়োজ্যেষ্ঠ মানুষরা ভালো থাকবেন। সামনে আমরা জানি শীতকাল, শীতকাল মানেই উৎসব, অনুষ্ঠান, বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে আমাদেরকে ঘিরে। সেই জায়গায় দাঁড়িয়ে অনুষ্ঠানে তো আমরা যোগ দেব, কি সতর্কতা মেনে চলবে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমরা প্রত্যেকেই জ্ঞান পাপী, এটা আমরা বলতে পারি। প্রত্যেকেই আমরা জ্ঞান পাপী, আমরা জানি কিন্তু মানব না, এটা আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পেয়েছি। ডক্টর সাহাব, একটা দিক আমার আজও মনে পড়ে, অষ্টমীর দিন আমাদের একজন প্রতিনিধি এক পুজো মণ্ডপ থেকে লাইভ করছেন, সেখানে একজনকে জিজ্ঞাসা করছেন, তিনি মাস্ক পরে নেই। আমি অ্যাঙ্কার সিটে বসে রয়েছি, তিনি মাস্ক পরে নেই, লাইভ হচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি মাস্ক পরেননি কেন? তিনি জবাব দিচ্ছেন কি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন ডক্টর সাহাব। তিনি বলছেন, আমার একবার করোনা পজিটিভ হয়েছিল, আমি ভালো হয়ে গেছি, আমার আর করোনা হবে না, আমি তাই মাস্ক পরিনি। এটা কতটা আশঙ্কিত, কতটা ভাবনা, কতটা চিন্তা বিষয়, আপনি ডাক্তার হিসাবে কি বলবেন? এই সিদ্ধান্তটা অনেকটাই পুরোটাই ভুল। কারণ দেখা গেছে আমাদের বডিতে একবার যখন ভাইরাস ইনফেকশনটা ঢুকলো, তার যে অ্যান্টিবডি যেটা তৈরি হয় সেটা অনেক দিন লাস্ট করে না। কারো কারো ক্ষেত্রে 3 মাস, কারো ক্ষেত্রে 6 মাস এগুলি থাকে। সুতরাং এমন অনেক কেস বাইরে থেকে পাওয়া গেছে, আমাদের রাজ্যেও পাওয়া গেছে যে সেকেন্ডবার কোভিড-19 হয়েছে। আবার অনেক জায়গায় পাওয়া গেছে কি কোভিড-19 হয়েও কিন্তু কমপ্লিকেশানগুলি হয়েছে। সুতরাং যারা একবার হয়েছে তাদেরকে বলবো আরও ভালোভাবে আপনি সতর্ক থাকুন, বাইরে বেরোলে মাস্ক পরুন, ক্যাপ পরুন, এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর তার সঙ্গে স্যানিটাইজার ইউজ করুন, কারণ এটা হচ্ছে নোবেল ভাইরাস, কেউ জানে না এই ভাইরাসটা কবার পর্যন্ত আমাদের বডিতে আসবে। কিন্তু আমরা জানি যেটা, যে এই ভাইরাসটা এগেন্সটে কীভাবে আমি নিজেকে সচেতন হবো, প্রিভেনশন হবো। সুতরাং প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অবশ্যই সব জায়গায়। একদমই তাই। এই কথাটা কিন্তু আপনি বারে বারে বলেছেন, এটা আমার স্পষ্ট মনে আছে। এই চেয়ারে বসে যে বারে বারে আপনার সঙ্গে অনুষ্ঠান করেছি এবং বারে বারে আপনি কথাটা তুলে ধরেছেন। কেউ দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, বেহালা থেকে বলছি, সুমিত্রা বেরা বলছি। ওই টাকা পয়সা আর মোবাইলের ব্যবহার বিধিটা যদি একটু বলেন। আপনি কিভাবে স্যানিটাইজ করবেন? হ্যাঁ, শুনতে থাকুন আপনি। হ্যাঁ, খুব ভালো। যেটা টাকা বা আমার কয়েন যেগুলি আছে সেগুলিকে যদি আপনি নিতে হয় অবশ্যই নিন, সেটা কোথাও এক জায়গায় রেখে দিন, তারপরে হাতটাকে পরিষ্কার করে দিন, পরের দিন ইউজ করুন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আপনি যেটা মোবাইল বললেন, এখন অনেকেই যেটা করছে মোবাইল বাড়ি থেকে ইউজ করার এসে ওটা কিন্তু স্প্রে করছে। এটা কিন্তু স্প্রে করে আপনি স্যানিটাইজ করতে পারেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ সময় একদম আমাদের অনুষ্ঠানের সময় আজকের মতো শেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং টিভির ওপরে যারা বসে রয়েছেন, যারা ফোন করেছিলেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।